আমরা ভোটাধিকারের বয়স এটা 16 বছর করতে চাই। এটা আমাদের সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বছর ধরেই ভোটাধিকারের বয়স কিন্তু 16 বছর। স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং আপনার দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে আমরা এই একদম সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যাকে আমরা সরাসরি সমাধানের প্রস্তাবনা দিয়েছি। দর্শক, বাংলাদেশ প্রতিদিনে সবাইকে স্বাগত। এনসিপির ইশতেহার ঘোষণা হয়েছিল 30 তারিখে এবং ইশতেহার প্রণয়নে যিনি দায়িত্ব পালন করেছিলেন এনসিপির ইশতেহার বিষয়ক সাব কমিটির সেক্রেটারি ইশতিয়াক আকিব, তিনি আছেন আমাদের সাথে। আমরা একটু কথা বলতে চাই যে আসলে তারা যে ইশতেহারটা প্রণয়ন করেছিলেন, আপনারা আসলে মাঠ পর্যায়ে কারোর সাথে কথা বলেছিলেন কিনা, বা প্রণয়নের ক্ষেত্রে আপনারা আসলে কি কি বিষয় বিবেচনায় এনেছিলেন? আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, এনসিপি যখন গঠন হয় আপনার 25 সালের ফেব্রুয়ারি মাসে, তার আগে তো জাতীয় নাগরিক কমিটি ছিল। এবং এনসিপি গঠনের সময় নাগরিক কমিটি থেকে সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান, এই যে তরুণদের যে নতুন দল, সেই দলের কাছে আপনাদের চাহিদা কি, বাংলাদেশের কোন কোন জিনিসের আপনার পরিবর্তন চান, এরকম আমাদের কাছে লক্ষাধিক সাবমিশন ছিল মানুষের। তো সেটা সেটা থেকে আমরা জানার চেষ্টা করেছি মানুষের কোন কোন বিষয়ে তারা পরিবর্তন দেখতে চান। তার মধ্যে উঠে এসেছে কর্মসংস্থান, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয়। এরপরে আমাদের নেতৃবৃন্দ 25 সালের জুলাই পদযাত্রা করেন, তারা 64 জেলায় যান, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেন। এবং সেই সময় আপনার তৈরি হয় এনসিপির যে দলীয় ইশতেহার 24 দফা। সেই 24 দফা প্রণয়নের সময় আমরা ওই যে মানুষের যেই আপনার অপিনিয়ন ছিল, সেই অপিনিয়ন সাথে হচ্ছে বিভিন্ন এক্সপার্টদের সাথে আমরা কথা বলি, তার ভিত্তিতে আমরা নাগরিক পার্টির 24 দফা দলীয় ইশতেহার তৈরি করি। এবং সেই দলীয় ইশতেহারের একটা ঘোষণা হয় অগাস্টের 3 তারিখে, তো প্রায় 6 মাস আগে। তো 6 মাস আগে থেকে কিন্তু নাগরিক পার্টি বলে দিয়েছে মানুষকে যে তারা কোন কোন বিষয়ে কাজ করতে চায়। সেই 24 দফার পরিপ্রেক্ষিতে এবার আমরা যখন আমরা নির্বাচনী ইশতেহার তৈরিতে আসি, তখন আমরা শুধুমাত্র যেই প্রতিশ্রুতিগুলো আগামী 5 বছরে আমরা মনে করেছি করা সম্ভব, সেগুলোকে আমরা ইশতেহারের মধ্যে নিয়ে এসেছি। আমার মনে হয় যে আমরা ইশতেহারে যেটা মানুষেরকে বলতে চেয়েছি, আমরা মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলোর মূল আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। যেমন আপনারা যদি বলেন যে কাউকে যদি বলেন যে শিক্ষা বা স্বাস্থ্যের সমাধান কি, সবাই বলে যে শিক্ষা বা স্বাস্থ্যের জিডিপির 5% দিতে হবে। এখন এটা বলা খুব সহজ, কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে সরকারের কিন্তু এরকম আয় নেই। যেমন সরকারের যদি আপনি কর আদায় চিন্তা করেন, বাংলাদেশ সরকার মাত্র তার জিডিপির 7% মতো কর আদায় করে। অন্যদিকে যদি আপনি ভারতের চিন্তা করেন, ভারতের সংখ্যাটা প্রায় 18-19%। তো যেহেতু বাংলা সরকার টাকা নেই, বাংলা সরকার চাইলেই, যদিও আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্যে 5% জিডিপি যাওয়া উচিত, আমাদের এটা দেওয়া সম্ভব না। তো আমরা এইরকম যে একদম মৌলিক সমস্যা আমাদের একটা সরকার তৈরির, সেখানে আমরা সেই মৌলিক সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি এবং সেটার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের ইশতেহার আর একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, শুধু স্লোগান নির্ভর ইশতেহার করতে চাইনি। আমরা বলতে চেয়েছি যে এই হচ্ছে আমাদের সমস্যা, এই হচ্ছে আমাদের সমাধান, সেটা করতে আমাদের এত টাকা লাগবে এবং কত বছর সেটা কি ধাপে করা যাবে। তো আপনারা যদি ইশতেহারটা দেখেন, এটা আমরা খুবই সহজবোধ্য ভাষায় পূর্ণ পরিকল্পনা সহ আমরা দিতে চেয়েছি। তো এটা দিয়ে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে আমরা তাদের সমস্যাগুলো জানি, সমস্যার সমাধানের প্রতিটি স্টেপ আমাদের জানা আছে। তো আমরা মানুষকে এই কনফিডেন্সটা আমাদের উপর রাখতে বলবো, যেহেতু আমরা আপনাদেরকে এইভাবে আপনাদের সমস্যার পূর্ণ সমাধান সম্পর্কে জানি, এই কারণে আমরা চাই মানুষ আমাদের ভোট দেবে। আমাদের ইশতেহারের প্রথম দফাটি হচ্ছে আমরা জুলাই সনদের যে বাস্তবায়ন। আমরা জানেন যে এই গণভোটের মাধ্যমে জুলাই সনদের একটা অংশ, যেটা হচ্ছে সংবিধান সংশোধন সম্পর্কিত, সেগুলো বাস্তবায়ন হবে পরে একটা সংবিধান সভার মাধ্যমে। কিন্তু জুলাই সনদে কিন্তু প্রশাসনিক বিভিন্ন সংস্কার কথাও বলা আছে, যেগুলো গণভোটে যাচ্ছে না। তো আমরা প্রথম দফায় বলেছি এই যে সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আমরা একটি নিরপেক্ষ কমিশন গঠন করব, যাদের কাজ হবে এই সংস্কারগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তার একটি তালিকাবদ্ধ এবং সময়বদ্ধ একটা নির্দেশনা দেওয়া। এটি আমাদের প্রথম দফা। দ্বিতীয় দফায় আমরা বলেছি যে গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে যতগুলো হত্যাকাণ্ড এবং অপরাধ সংঘটিত হয়েছে, যেমন আপনার শাপলা চত্বরে গণহত্যা, বিভিন্ন গুম খুনের ঘটনা, জুলাই গণহত্যা, এই বিচারগুলো হচ্ছে আমরা দ্রুত করতে চাই এবং আমরা সাথে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বাংলাদেশে একটা বড় অংশ, বিশেষ করে প্রশাসনে এবং সাধারণ মানুষের মধ্যে, তারা তো আওয়ামী লীগের যে গত ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিলেন। সবাই হয়তো ফৌজদারি অপরাধ করেননি, কিন্তু তারা
কিন্তু তাদেরকে আমরা তো সমাজ থেকে বাইরে রাখতে পারি না। তো তাদেরকে যেভাবে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যেটা হচ্ছে আমরা বলেছি নাজি জার্মানিতে যেরকম করা হয়েছিল, আপনার সাউথ আফ্রিকাতে যেরকম করা হয়েছিল, সেই মডেলে আমরা এদের এই সমাধানটা আমরা করতে চাই, তাদের যাদের সমাজের মূলধারায় ফিরে আনা যায়। তৃতীয় আমরা যে দফাটি বলেছি তা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর আপনার যারা পাওয়ারফুল ব্যক্তিরা তারা আক্রমণ করেছে, তাদের জমি দখলের চেষ্টা হয়েছে, এবং তারা কিন্তু অনেক সময়, যেহেতু বিষয়টা সংখ্যাগুরুর একটা অ্যাঙ্গেল আছে, এই কারণে দেখা যায় যে অনেক সময় তারা সঠিক বিচারটা পান না, এবং মিডিয়াতেও এবং সরকার থেকেও ব্যাপারটা অনেক অতিরঞ্জিতভাবে চলে আসে, বা এটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলে যায়। সেক্ষেত্রে আমরা বলেছি মানবাধিকার কমিশনের অধীনে একটি সেল গঠন করা হবে, যাদের কাজই হবে এই ধরনের কোনো অভিযোগ আসে সেটা খতিয়ে দেখা। যেহেতু মানবাধিকার কমিশন স্বাধীন, সাংবিধানিকভাবে স্বাধীন কমিশন, তো আমরা আশা করছি এর মাধ্যমে এই সংখ্যালঘু এবং ধর্ম বা জাতিসত্তা বিষয়ক যদি কোনো ঘটনা ঘটে তার একটি সুস্থ তদন্ত নিশ্চিত হবে। তরুণদের ক্ষেত্রে আমাদের যে মূল চিন্তাভাবনা সেটা হচ্ছে তরুণদের ক্ষমতায়িত করার ব্যাপারটা। যেমন আপনি যদি দেখেন যে এই যে জুলাই আন্দোলনটা হলো তরুণদের জন্য, এবং তার একদম মূল চাহিদাটা কি ছিল? জুলাই আন্দোলনের শুরুতে ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। তার মূল চাহিদা ছিল যে এই যে শিক্ষিত তরুণরা, তাদের চাকরির ক্ষেত্রে বৈষম্য এবং ন্যায্যতার অভাব। আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষিত তরুণদের মাঝে বেকারত্বের হার অনেক বেশি। এমনিতে বেকারত্বের হার হচ্ছে 4% মতন, কিন্তু শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার হচ্ছে 13%, এবং শিক্ষিত তরুণ নারী তাদের মধ্যে বেকারত্বের হার হচ্ছে 20%। তো আমরা এই সমস্যাটাকে আমরা সরাসরি অ্যাড্রেস করতে চেয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক উচ্চতর শিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার সাথে কর্মের যোগাযোগটা থাকে না। দেখা যায় যে শুধু তারা কোর্স ওয়ার্ক করেন, কিন্তু তারা অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে কি করতে হবে সেই স্কিলটা তাদের হয় না, এবং নেটওয়ার্কিংটাও হয় না। এই জন্য আমাদের একটা দফায় আমরা বলেছি প্রতিটি ব্যাচেলর শিক্ষার্থীর জন্য স্নাতক পাশ করতে হচ্ছে 6 মাসের একটি ইন্টার্নশিপ। এটা ম্যান্ডেটরি হবে, এটা বাধ্যতামূলক হবে। তো যাদের শিক্ষা হচ্ছে কর্মের সাথে বেশি রেটেড, তারা একটা কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান, সরকারি অফিসে তারা ইন্টার্নশিপ করতে পারবেন। যারা গবেষণার দিকে যেতে চান তারা 6 মাসের থিসিস রিসার্চ করতে পারবেন। তো এর মাধ্যমে আমরা যেটা আশা করছি যে তরুণরা 6 মাস সরাসরি তার চাকরির অভিজ্ঞতাটা পাবেন, এখানে তাদের সরাসরি কাজের তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, এবং এটা নেটওয়ার্কিংটা হবে। এটার মাধ্যমে আমরা শিক্ষিত তরুণদের যে চাকরি ক্ষেত্রের যে সমস্যাটা, এটা আমরা অ্যাড্রেস করতে চেয়েছি। এছাড়া আমরা আরও বলেছি যে আমরা ভোটাধিকারের বয়স এটা 16 বছর করতে চাই। এটা আমাদের সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বছর ধরেই ভোটাধিকারের বয়স কিন্তু 16 বছর, যেমন অস্ট্রিয়া, ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারা অনেক বছর ধরে 16 বছর তরুণদের ভোটাধিকার দিচ্ছে। এবং যুক্তরাজ্যেও সেখানেও আগামী নির্বাচনে একটা প্রক্রিয়া চলছে, 16 বছর তরুণরা ভোট দিতে পারবেন। এবং এটাও আমরা বলেছি যে তরুণরা 16 বছর বয়সে ভোট দিতে পারবেন, যাতে করে তাদের যে দেশ চালানোর ক্ষেত্রে তাদের মতামতের একটা পূর্ণ প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি।